তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। আহা কবি, হ্যাঁ, শুনেছি এ আমার গুরুর খুব প্রিয় গান ছিল। আরে লোকমাতা, আসুন আসুন। সুপ্রভাত। সুপ্রভাত। কেমন আছেন? এ দেশ ও কালে ভগ্নপ্রায় বঙ্গে কি ভালো থাকা সম্ভব? বঙ্গভঙ্গ তো রোধ হয়েছে, হুম হুম। মানুষের মুখে মুখে ফিরেছে আপনার গান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল। সব ভাঙন তো বাইরে দেখা যায় না বন্ধু, এর মধ্যে থেকে গেল ভবিষ্যৎ ভাঙনের চরম সম্ভাবনা। কিন্তু আপনাকে নিয়েও আমি শঙ্কিত নিবেদিতা। হুম, হ্যাঁ, আপনার শরীর কিন্তু ভেঙে যাচ্ছে। আপনি কি কখনো নিজের দিকে তাকাবেন না? সেজন্য তো আসিনি এদেশে। হ্যাঁ, আমি জানি, জানি, তার প্রমাণ তো পেয়েছি প্রথম দর্শন থেকেই। মনে আছে সেসব কথা আপনার? সে যে অবিস্মরণীয়। আমার কন্যাকে পড়ানোর অনুরোধ আপনি ফিরিয়ে দিয়েছিলেন। তার জন্য কি এখনো ক্ষোভ পুষে রেখেছেন মনে? না না, একেবারেই নয়। হুম, আপনি যে যুক্তি দিয়ে আমার প্রস্তাব ফিরিয়েছিলেন তাও তো স্পষ্ট মনে আছে আমার। আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন আপনার মেয়েকে আপনি কি শিক্ষা দিতে চান। আমি বলেছিলাম ইংরেজি, এবং সাধারণত ইংরেজি ভাষা অবলম্বন করে যে যে শিক্ষা দেওয়া হয়ে থাকে। আপনি প্রত্যুত্তরে কি বলেছিলেন মনে আছে? হুম, হুম। বাইরে থেকে কোনো একটা শিক্ষা গিলিয়ে দিয়ে লাভ কি? জাতিগত নৈপুণ্য ও ব্যক্তিগত বিশেষ ক্ষমতায় মানুষের ভিতরে যে জিনিসটা আছে তা জাগিয়ে তোলাই আমি যথার্থ শিক্ষা মনে করি। বাঁধা নিয়মের বিদেশি শিক্ষা দিয়ে সেটাকে চাপা দেওয়াটা আমার কাছে ভালো বোধ হয় না। আশ্চর্য, আশ্চর্য আপনার স্মৃতি কবি। তার চেয়েও আশ্চর্যের আপনার আত্মত্যাগ ও সেবা। বাগবাজারের ওই ছোট্ট অঞ্চলে আপনি নীরবে যে আমার স্বদেশীয় মেয়েদের নিয়ে যুদ্ধ করে চলেছেন, তার জন্য আমি শ্রদ্ধাবনত। বিশাল বিশ্ব প্রকৃতি যেমন তার সমস্ত বিপুল শক্তি নিয়ে মাটির নিচেকার একটি অতি ক্ষুদ্র বীজকেও পালন করতে অবজ্ঞা করে না, আপনিও তেমনি। হুম, না, তাই তো আপনাকে লোকমাতা বলে সম্বোধন করি। নিজেকে নিঃশেষ করে সমর্পিত হয়ে আপনার বিপুল কর্মোদ্যম দেখে বিস্মিত হই, নিজের মধ্যে শক্তি পাই। এ আপনার মহানুভবতা বন্ধু। না না। কিন্তু কবি, হ্যাঁ? আমি লক্ষ্য করেছি বহুবার সাক্ষাৎ হলেও আপনি কিন্তু কখনোই খুব স্বতঃপ্রণোদিত হয়ে আমার সঙ্গে কথা বলতে এগিয়ে আসেন না। হুম? একটা কোনো দ্বিধা ও কুণ্ঠা আপনার মধ্যে কাজ করে। না না। আমি প্রত্যেকবার আগে থেকে কথা বলি, আজও তাই হলো। সে কি এই জন্য যে আমি স্বামীজির শিষ্যা? না নিবেদিতা। আমি কিন্তু তার শক্তি এবং কর্মপথে চালিত করেছি নিজেকে নিজের মতো করে। হুম। তিনিই তো শিখিয়েছিলেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। আপনার এই আচরণ আমাকে ভাবায়। না না, এ ধারণা ভুল। বরং আপনার চরিত্রের বলিষ্ঠতা ও প্রাণশক্তির বিশালতা আমার শ্রদ্ধার উদ্রেক করে। তবে আমার দুই প্রিয়জনের মধ্যে এই মেঘ কেন? যদিও আজ আর তিনি ইহলোকে সশরীরে নেই, তবু এ প্রশ্ন আমাকে অবকাশে দীর্ণ করে। সে কি এই জন্য যে আপনি ব্রাহ্মবিশ্বাসী আর তিনি মা কালীর সাধকের শিষ্য? হ্যাঁ, এ কথা সত্য যে একটা সময়ের পর থেকে পৌত্তলিক ভাবনার সঙ্গে
আমার দূরত্ব আমি অনুভব করি, কিন্তু আমি তো ভুলতে পারি না কি? 1899-এর 27শে জানুয়ারির সেই সন্ধে ও, আমার বাগবাজারের আস্তানার উঠোনে সেই চা পানের আসরে আমি আপনাদের দুজনকে মুখোমুখি বসাতে পেরেছিলাম। আপনি বেঁধেছিলেন নতুন গান, বেলা গেল তোমার পথ চেয়ে, শূন্য ঘাটে একা আমি, পার করে লও খেয়ারে নিয়ে। হুম, আরও দুটি গান গেয়েছিলেন আপনি, হ্যাঁ, কিন্তু সেই সন্ধ্যাতেই আমি স্পষ্ট বুঝতে পারি দেয়ার ওয়াজ সাম ক্লাউড। কেন কবি? সব কিছুর সুস্পষ্ট ব্যাখ্যা হয় না বলেই জীবন জীবনের মতো নিবেদিতা। আপনার বা আপনার গুরুর প্রতি কোনরূপ বিরূপ মনোভাব নেই আমার। আমি শুধু আপনাদের কর্মকাণ্ডে বিস্ময় বিহ্বল, মুগ্ধ ও শ্রদ্ধাশীলী নই, উপরন্তু আপনাদের দুজনের প্রতি আমার অসীম কৃতজ্ঞতা। আমার প্রতি আপনার কৃতজ্ঞতার কারণ? এই দেশ, জাতি ও ব্যক্তিগতভাবে আমি আপনার কাছ থেকে যেভাবে উপকৃত হয়েছি তা প্রকাশের অতীত। তাছাড়া আপনি আমার কাবুলিওয়ালা ও অন্য কয়েকটি ছোট গল্প ইংরেজিতে অনুবাদও করেছেন। না না, আমি যা কিছু করেছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকে করেছি কবি। তা আমি জানি ও অনুভব করি। আর স্বামী বিবেকানন্দ? হ্যাঁ, আমি যখন থেকে তাকে চিনি তখন তার নাম নরেন্দ্রনাথ, বয়স 18। আমি তার থেকে মাত্র 20 মাসের বড়। আচ্ছা, তবুও তাকে আমি শ্রদ্ধা করি। বাহ্যিক দূরত্ব দিয়ে শ্রদ্ধা ভালোবাসা মাপা যায় না। সমসাময়িক হয়েও সেই সময় থেকে সে আমার গান গেয়ে এসেছে, সেই গানকে ভালোবেসেছে। গানের তো কোনো পৌত্তলিকতা নেই, গান যে নিজেই ঈশ্বর। দুই হৃদয়ের নদী একত্র মিলিল যদি বলো, দেব কার পানে আগ্রহে ছুটিয়া যায়। হ্যাঁ কবি, দ্য মাস্টার অ্যাজ আই স হিম। আপনার গান তার প্রাণ ছুঁয়েছিল। শুনেছি 1887 সালে তার সম্পাদনায় প্রকাশিত সঙ্গীত কল্পতরুতে তিনি আপনার 12টি গান অন্তর্ভুক্ত করেছিলেন। এছাড়া আপনার 10টি মতো গান তিনি বিভিন্ন সময়ে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকেও শুনিয়েছেন বলে জেনেছি। হ্যাঁ, আসলে এক সময়ে আমরা ছিলাম রবি ও নরেন। ঠাকুরবাড়ির বাইরে আমার গানকে জনদরবারে পৌঁছে দেওয়ার সেই তো পথিকৃৎ বলা যায়। তাছাড়া সে ভারত পথিক। আমার বিশ্বাস, ভারতকে জানতে হলে স্বামী বিবেকানন্দকে আগে জানতে হবে। আসলে কি জানেন, প্রথম সাক্ষাৎ থেকে মেঘের আড়ালে গান আমাদের জুড়ে রেখেছে কোথাও। জীবনের চলার পথটুকু হয়তো দুই নদী হয়ে বেঁকে গেছে। হ্যাঁ কবি, আপনার এই কথায় স্বামীজির শিকাগো বক্তৃতায় উচ্চারিত গীতা শ্লোকের কথা মনে পড়ে গেল। রুচিনাং বৈচিত্রাদ্রিজু কুটিল নানাপথ জুষাং নৃণামেক গম্মস্তমসি পয়সমর্ণব ইব। ये यथा मां प्रपद्यन्ते तांस्तथैव भजाम्यहम् मम বর্তানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। হ্যাঁ, এই শ্লোকটিও উচ্চারণ করেছিলেন তিনি। আমার পরম সৌভাগ্য যে এই দুই পথই ছুঁয়ে যেতে পারল আমার জীবন নদী। আমি হয়ে রইলাম হয়তো মধ্যবর্তী উপত্যকা বা সমতল। ভালো থাকবেন কবি। আসি। আচ্ছা, বাগবাজার আমার অপেক্ষায় আছে। হে সাধিকা, ভালো থাকবেন আপনিও। হুম। আপনার সমতল ফুলে ফলে প্রস্ফুটিত হোক, আপনার আলোয় আরো প্রদীপ্ত হয় আমার জীবন শিখা।
আপনার এই কৃচ্ছ সাধন এই দুর্ভাগা দেশ মনে রাখবে কিনা জানি না, কিন্তু আমি মনে রাখবো আজীবন। আর আপনার সেবাব্রতের দীক্ষার মধ্যে, আমাদের সকল মেঘের জলকণার মধ্যে গান হয়ে অধিষ্ঠিত থাকবেন নরেন্দ্রনাথ দত্ত, স্বামী বিবেকানন্দ। হ্যাঁ, আসি। বেশ।